মানে খারাপ অবস্থা না হয় তখন ওইটা ওই রকমের দেওয়া যায় যদি এটা মোস্টলি এগুলি দুই অ্যাটর্নির স্টিপুলেশনের মাধ্যমে হয়, সেটা হচ্ছে তখন ওই দেখা গেল যে ওইখানে নিয়ে যেতে পারে। কিন্তু নর্মালি কোনো কারণে তিনি যদি চাকরি হারান বা তার আয় যদি কোনো কারণে কমে যায়, তাহলে আদালতের কাছে তিনি কি এই চাইল্ড সাপোর্ট পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন? আপনি চেষ্টা করতে পারেন আপনি এটা মডিফিকেশন জন্য, এবং ইউ মাস্ট ডু দিস। আপনার যদি অবস্থা খারাপ হয়, আবার এটাও মনে রাখতে হবে আপনার যে আদার যে মানে যিনি এক্স যিনি উনিও খবর রাখবেন। চাকরির কারণে নিউ ইয়র্ক থেকে তাকে ক্যালিফোর্নিয়ায় স্থানান্তরের প্রয়োজন যদি হয়, সেক্ষেত্রে আইনি প্রক্রিয়াটা কিভাবে অনুসরণ করতে হবে? আপনি চাইল্ড সাপোর্টের কথা বললেন, খুব সুন্দর করে বললেন, হিসাবটা কিভাবে, গণনাটা কিভাবে, সেটাও আপনি বললেন। কিন্তু এক্ষেত্রে আমার একটি প্রশ্ন, যে যিনি চাইল্ড সাপোর্ট দিয়ে আসছিলেন বা প্রদান করছিলেন, কোনো কারণে তিনি যদি চাকরি হারান বা তার আয় যদি কোনো কারণে কমে যায়, তাহলে আদালতের কাছে তিনি কি এই চাইল্ড সাপোর্ট পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন? খুবই খুশি হলাম, এটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, তো নর্মালি ডিভোর্সটা যেমন ডিভোর্সের সাথে যত যেগুলো বললাম চাইল্ড সাপোর্ট কাস্টাডি, সুপ্রিম কোর্টের একটা রায় হলো, ওইখানে এই রায়ের সাথে এটাও থাকে যে আপনার ফ্যামিলি কোর্ট উইল হ্যাভ কনকারেন্ট জুরিসডিকশন ফর ইয়ার্স টু কাম। কেন? ধরেন আপনি এই যে যেটা বললেন, এখন হয়তো তাকে 500 টাকা দিতে হচ্ছে, হ্যাঁ, কিন্তু তার চাকরি চলে গেছে, কি চাকরির বেতন কমে গেছে, বা নতুন যে চাকরিতে জয়েন করেছে সেখানে বেতন কম, বিভিন্ন ইস্যুজ আছে, তখন আপনি ফ্যামিলি কোর্টে গিয়া মডিফিকেশনের আপনি ফাইল করবেন, এবং এইটা কোর্টের মাধ্যমে অর্ডার হইতে হবে। তার আগ পর্যন্ত ইউ আর লায়াবল, আগের যে অর্ডার আছে সেটাই চলতে থাকবে। আপনি চেষ্টা করতে পারেন আপনি এটা মডিফিকেশন জন্য, এবং ইউ মাস্ট ডু দিস। আপনার যদি অবস্থা খারাপ হয়, আবার এটাও মনে রাখতে হবে আপনার যে আদার যে মানে যিনি এক্স যিনি উনিও খবর রাখবেন। আপনি ধরেন খুব ভালো অবস্থায় চলে গেছেন, ওইটা উনি খবর রাখবেন, এবং রেখে যদি দেখা যায় যে আপনার ইনকাম বেড়ে গেছে, উনিও মডিফিকেশনের জন্য ট্রাই করতে পারে। এক্ষেত্রে আরেকটি আইনগত বিষয়, মানে আপনি বুঝলাম বিষয়টা, আইনগত বিষয়ের আরেকটি বিষয় আপনাকে জানতে চাই, যে কাস্টডি থাকা সত্ত্বেও কি একজন অভিভাবক তার সন্তানের সাথে, ধরুন যে আমরা নিউ ইয়র্কের কথা বলছি, নিউ ইয়র্কের বাইরে যদি চলে যেতে পারেন বা চলে যেতে হয়, বা অন্য অভিভাবকের সম্মতি বা আদালতের কি প্রয়োজন পড়ে? উদাহরণ হিসেবে যদি আমি আপনাকে বলতে যাই যে চাকরির কারণে নিউ ইয়র্ক থেকে তাকে ক্যালিফোর্নিয়ায় স্থানান্তরের প্রয়োজন যদি হয়, সেক্ষেত্রে আইনি প্রক্রিয়াটা কিভাবে অনুসরণ করতে হবে? বিউটিফুল। এগুলা আজকাল খুবই হচ্ছে এই ইস্যুগুলা, কারণ প্রচুর মানুষের ওই মানে চাকরির কারণে অন্যান্য জায়গায় যেতে হয়, সেটা কোর্ট অ্যালাউ করে। তো তখন ইটস নট নেসেসারিলি হ্যাঁ ওইভাবে করে ওই আগের পর্যায় পর্যন্তই থাকবে, তখন এটা মডিফিকেশন করা যায় যে রেগুলার উনি বাচ্চা ওইভাবে দেখবে না, কিন্তু সে সামার টাইমে যখন বাচ্চার কি যেন বলে স্কুল ছুটি হয়, কি স্প্রিং ব্রেক হয়, উইন্টার ভ্যাকেশন হয়, ওইভাবে করে একসাথে বেশ কিছুদিন যাতে উনি ওইভাবে তাকে পেতে পারে, এবং যদি মানে খারাপ অবস্থা না হয় তখন ওইটা ওই রকমের দেওয়া যায় যদি এটা মোস্টলি এগুলি দুই অ্যাটর্নির স্টিপুলেশনের মাধ্যমে হয়, সেটা হচ্ছে তখন ওই দেখা গেল যে ওইখানে নিয়ে যেতে পারে। কিন্তু নর্মালি মানে এইভাবে আমরা করে দেই যে আদার পার্সনের রিটেন কনসেন্ট ছাড়া বাচ্চাকে আউট অফ স্টেট বা আউট অফ দ্য কান্ট্রি নেওয়া যাবে না, এগুলো কথা। আচ্ছা, তো এক্ষেত্রে ধরুন যে একটু ভিজিটেশনের অর্ডারের বিষয়ে যদি আপনাকে একটু জানতে চাই, যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যদি কোনো অভিভাবক অন্য অভিভাবককে সন্তানের সঙ্গে দেখা করতে বাধা দেন, নিজের সন্তানকে অন্য সন্তানের সঙ্গে যদি দেখা করতে বাধা দেন, তাহলে সেক্ষেত্রে আইনি কি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে? এটা এনফোর্সমেন্ট অর্ডার ফাইল করবেন, হ্যাঁ, এবং ওগুলোর জন্য তার শাস্তি হবে। ওই যে বললাম ইউ আর নেভার ডান উইথ দ্য আদার পারসন, এগুলো প্রচুর হয়। হ্যাঁ, আপনি দেখা গেলে এটা দুইভাবেই হয়, একটা হচ্ছে বাচ্চা নিয়ে আর বাচ্চা দিচ্ছে না, বাচ্চা দেশে পাঠিয়ে দিল, এগুলো একটা। তারপর একটা আছে বাচ্চা সময় মতো পিক করে না বা ড্রপ করে না, এই জিনিসটা, কারণ আরেকজনে এটার উপর ভিত্তি করে একটা প্ল্যান করে। হ্যাঁ,
তো তখন ওইখানে অনেক ধরনের মানে কারণ ডিভোর্সটা তো আর সহজে হয় না, মানে নিশ্চয়ই একটা মানে দুজনের মধ্যে একটা কাজ করে, একটা অ্যাডভার্সারিয়াল সিচুয়েশন কাজ করে। তো তখন ওই মানে বাচ্চার স্বার্থের কথা বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করা হয়। ওই ভদ্রলোকত বা ওই ভদ্রমহিলা হয়তো তার একটা ডেট আছে, মানুষ পিপল মুভ অন, তাই তার হয়তো কারোর সাথে একটু দেখা করার ব্যাপার আছে। হ্যাঁ, এখন ওই সময় সে তো অ্যাডজাস্টমেন্ট চাইলো, ওইটা দুজনের মধ্যে। এই জন্য আমরা রিজনেবল ভিজিটেশনটা এর উপরে খুব জোর দিই, একেবারে স্ট্রাকচার যে এতটা থেকে এত টাকা, এটাও অনেক সময় করতে হয়, না করলে হয় না। এবং তারপরে দেখা যায় যে ফোন কল আসা শুরু হলো যে ওই কি জানি বলে সে আসে নাই বাচ্চা দিয়া, তখন ওগুলা আবার চার্জ করার ব্যাপার থাকে। আবার অনেক কমিউনিটিতে মানে ওইভাবে যে আবার ওইটা যে জন্য যে তার একটা সার্ভিসের জন্য আবার আলাদা পয়সা দিতে হবে, ওইটা ভাবতে পারে না। তো ফলে মানে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, যদি তারা নিজেরা এই না হয়, রিজনেবল না হয়, তখন কিন্তু এটার জন্য যে প্রচুর পয়সা করি খরচ হয়। হ্যাঁ, এটা অন্যখানে গেলে তাহলে ভালো করে বুঝে আসবে যে তারা কিরকম চার্জ হয়। 5 মিনিট কথা হলো অ্যাটলিস্ট 15 মিনিটের চার্জ করে, যে 1/4, হ্যাঁ, তার যে পার আওয়ার চার্জ। এগুলোর জন্য তারা রেডি আছে কিনা আমাদের কমিউনিটি এখন আমরা জানি না, মানে আমি জানি যে তারা রেডি না এখনো। হ্যাঁ, এই হলো কথাবার্তা। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে যে বেস্ট হলো যে নিজেদের মধ্যে যদি সত্যি গন্ডগোল থাকে, ডিভোর্স হতেই পারে, মানে যেটা অনেকেই পছন্দ করে। বনিবনা না হলে অশান্তির থেকে যদি ডিভোর্স বিচ্ছেদ হয়ে গেলে শান্তি আসে, সেটা হতেই পারে। আমি বলছি না যে এটা ওনার সিদ্ধান্ত, আমরা তো ওটার পরের কাজটা করি। আচ্ছা, কিন্তু যখন বাচ্চা আছে তখন কিন্তু মানে ডেফিনেটলি দুই প্যারেন্টের উচিত সমঝোতার ভিত্তিতে চলা, নাহলে এটা সর্বনাশ হয়ে যাবে।